মার্চের শুরুতেই উত্তরবঙ্গ জুড়ে যখন শীতের দাপট কমছে, তখন বসন্তের বাতাস এসে কড়া নাড়ছে। এমনটাই হওয়ার কথা, কিন্তু কয়েকদিনের জন্য অকাল বর্ষা এসে এই সময় ঋতুর রীতিরেওয়াজটাই বদলে দিল। এই সময় উত্তরবঙ্গের মাঠ ঘাট, ক্ষেত খামার, জঙ্গল, চা বাগান জুড়ে শুধুই বৃষ্টি ভেজা সবুজ। এখন যেখানে এসেছি সেখানে চা বাগান, আর তার পাড়ের পাহাড় জুড়ে শুধুই সুপারি বন। সকাল থেকে যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি আর ধসের কারণে পথের বিপর্যয় এড়াতে শহরের কাছাকাছি একটা জায়গায় থাকতে চাইছিলাম। আমার শহর থেকেও বেশি দূরে নয়, যেখানে পাহাড়, সমতল, নদী, চা বাগান, জঙ্গল সব একই সাথে থাকবে। শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা দূরে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে আহালে নামের এমনই একটা গ্রামের ঠিকানা পেলাম। সামনের রাস্তাটাই চলে গেছে গরুবাথান পিকনিক স্পটে। পিকনিক স্পটের 3 কিলোমিটার আগে বাঁদিকের এই পথ শালসেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে। শাল, সেগুন, সুপারি বনের মধ্যে দিয়ে মিনিট 5-এর মধ্যেই আহালে গ্রামে এসে পৌঁছে গেলাম রেইনবো একাডেমি নামে এই ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে। এখন স্কুলের টিফিন পিরিয়ড। এই স্কুল বাড়ির পেছনেই আছে নিউ থুলুং হোমস্টে। আমি এখানে উঠি থুলুং হোমস্টেতে, আর এই নিউ থুলুং হোমস্টে হলো সেই হোমস্টে অনারেরই ছোট ভাইয়ের। এই মোড় থেকে ডান দিকের পথ গ্রামের মধ্যে দিয়ে উঠে গেছে, আর সোজা একটু টার্ন নিয়ে ঘন সুপারি বন, অনেক ফুল গাছ আর পাতাবাহার গাছের মধ্যে দিয়ে পৌঁছে গেছে থুলুং হোমস্টের দোরগোড়ায়। সকাল থেকেই আবহাওয়া মেঘলা, তবে এখানে পা রেখেই একটু আলোর দেখা পেলাম। নির্জন নিরিবিলি এই গ্রাম, আর এই হোমস্টের চারপাশ ঘিরে শুধুই চোখ জুড়োনো সবুজ। আমি ছিলাম দোতলার সামনের ঘরে। দোতলার চারপাশটা ঘিরে আছে খোলা প্রশস্ত বারান্দা। আমার ঘরের সামনে বসে এই হোমস্টের সুইমিং পুল আর ওপাশে সুপারি বনের ছবি দেখেই মায়ের সময় কেটে যেত। এ বাড়ির সামনে অনেক পাতাবাহার আর ফুল গাছে ঘেরা একটা নরম ঘাসে ঢাকা বড় লন আছে। ওপাশটা আছে হোমস্টের নিজস্ব সুইমিং পুল। শিলিগুড়ি থেকে এখানে দুপথেই আসা যায়, একটি সেবক হয়ে আর একটি গজলডোবা ওদলাবাড়ি হয়ে। আমরা এসেছিলাম দ্বিতীয় পথ ধরে। ওদলাবাড়ি থেকে ডামডিম মোড়, আর সেখান থেকে সোজা পথটাই চলে গেছে গরুবাথানের দিকে। গরুবাথান পিকনিক স্পটের 3 কিলোমিটার আগে পানদারা মোড় থেকে ডান দিকের একটা পথ চলে গেছে আহালে গ্রামের দিকে, যেটি লোয়ার ফাগু টি এস্টেটের অন্তর্গত তরাইয়ের একটি গ্রাম। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই হোমস্টেটি চালান পূরণ রায় ও তার পরিবার। থুলুং হলো রায়দেরই একটি টাইটেল। ওনারা সপরিবারে এ বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকেন। এটা ওনাদের বৈঠকখানা, আর তার সামনের এই বারান্দা জুড়ে শুধুই সবুজ আর অঢেল আরামের আয়োজন। বারান্দা থেকে একদিকে সিঁড়ি উঠে গেছে এ বাড়ির দোতলায়। হোমস্টেতে কর্মরত দুজন এসে বারান্দার টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার সার্ভ করে গেল। ব্রেকফাস্ট থেকে ডিনার এরাই এসে সার্ভ করে দিয়ে যেত। চারপাশে সবুজের বাহার দেখতে দেখতে আহারের এই ব্যবস্থা আমার কাছে খুব উপভোগের ছিল। লাঞ্চের আর ডিনারের প্রত্যেকটা পদ হটকেসে করে দিয়ে যাওয়া হতো। রাই শাকের সাথে ছিল আলু দিয়ে সজনে ডাঁটা, সাথে ডাল, আর তার সাথে বেগুন ভাজা। ফ্রেশ রুই মাছটা ছিল সর্ষে বাটা দিয়ে, আর সব কিছুর সঙ্গতে গরম ধোয়াটা ভাত তো ছিলই। এটাই ছিল এখানে এসে প্রথম দিনের আমার লাঞ্চের মেনু। এনাদের নিজস্ব সবজি ক্ষেত আছে, সম্পূর্ণ অর্গানিক শাকসবজি,
ঝাল তেল মশলা কম দিয়ে রান্না করা হয়, তবে সুস্বাদু। আমি ছিলাম পাশাপাশি 2টি বেডের 4 জনের ক্যাপাসিটির এই ঘরে। সামনের দরজা আর দুপাশের বড় বড় জানলা দিয়ে আলো বাতাসের কোনো অভাব নেই। ঘরগুলো খুব পরিচ্ছন্ন আর বেশ বড়। প্রত্যেকটা ঘর ছবি দিয়ে গাছ দিয়ে সাজানো। এখানে সব মিলিয়ে মোট 8টি ঘর আছে। থাকা খাওয়া নিয়ে এখানে আমার খরচ পড়েছিল প্রতিদিন জনপ্রতি 1200 টাকা। বিভিন্ন সময় আর সংখ্যার অনুপাতে চার্জের একটু হেরফের হয়, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলেই ভালো। আমার ঘরের পেছনেই ছিল 2টো বেডের 4 জনের ক্যাপাসিটির এই সংলগ্ন ঘরটি। সামনে আমার ঘর আর তারপরের সংলগ্ন ঘরের পেছনেই আছে এই খোলা বারান্দা। এবারই যেদিকে যতদূর তাকানো যায় শুধুই সুপারি বন। এই বারান্দার একপাশে আছে এই ওয়াশরুম। একেবারে ঘর সংলগ্ন না হলেও গিজার সমেত এই ওয়াশরুমটা ব্যবহার করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। এটা আরেকটা ঘরে সম্পূর্ণ সুতো দিয়ে করা একটা কাজ। আমার ঘরের পাশেই ছিল সিঙ্গেল বেডের একটি ঘর। এখানে 2 জন থাকতে পারে। ঘরে বেতের চেয়ার টেবিলের সুন্দর বন্দোবস্ত করা। এই ঘরের সংলগ্ন আছে পেছনে 2 জনের থাকার ক্যাপাসিটির এই ঘরটি। বড় ফ্যামিলি বা গ্রুপের জন্য এই হোমস্টেটা খুব সুবিধাজনক। আরেকটা ভালো দিক হলো এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে। এ হলো এই বাড়িরই এক ক্ষুদে সদস্য। ভীষণ কৌতূহল নিয়ে নিচ থেকে প্রায়শই উঠে আসতো। প্রথম দিন লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে এই গ্রাম ঘুরতে বেরোলাম হোমস্টে অনার পুরনজির সাথে। আজ থেকে অনেক বছর আগে এই পুরো অঞ্চলটাই ছিল ধানি জমি। তবে বাদর, ময়ূর, হাতির উপদ্রব, নানান কীটপতঙ্গ, জমির উর্বরতা হ্রাস ইত্যাদি কারণে এখন এই পুরো অঞ্চলটা জুড়ে শুধুই সুপারি আর কলার ফলন। এখন শেষ দুপুর, গ্রামের স্কুল ছুটি হয়ে গেছে। বাচ্চারা হৈ হৈ করতে করতে যে যার মতো বাড়ি ফিরছে। হোমস্টে থেকে হাঁটা পথে মিনিট 2 মধ্যেই একটা ছোট্ট ঝোড়া আছে। এটা বাগানি খোলা নামে পরিচিত। প্রথম দিন দেখা এই নদীর রূপই পরদিন বৃষ্টির কারণে আমি অন্যরকম পেয়েছিলাম। ছোট্ট ব্রিজটার একপাশে উঠে গেছে সুপারি বনের মধ্যে দিয়ে এই পথটি। তার পাশ বেয়ে বয়ে গেছে বাগানি খোলা। এ হলো রায় পরিবারেরই কনিষ্ঠ সদস্য। মূল গরুবাথান অঞ্চল এখন একটা শহরের মতোই হয়ে গেছে। আহালের অবস্থান গরুবাথানের এত কাছে হয়েও সেখানের ভিড় ভাড়, হই হট্টগোল, ধুলো ধোয়া, গাড়ি ঘোড়া এসবের থেকে অনেক দূরে একটা শান্ত সবুজ গ্রাম। সবুজে মোড়া, নানা রঙের ফুলে ভরা একটা গ্রামের বাড়িতে চলে এলাম। আমি এই গ্রামের হোমস্টেতে যার গাড়িতে আসি এবং যার গাড়িতে ফিরে যাই সেই সহদীপ ভুজেলের নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমার শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ আর ড্রপ দুটো ক্ষেত্রেই রিজার্ভ কার ফেয়ার পড়েছিল 3000 টাকা। সহদেব ভাইয়ের বাস এই গ্রামেই, তাই আশপাশটাও খুব ভালো করে জানা আছে। আশেপাশে জায়গাগুলোর মধ্যে আপার ফাগু, নিমবস্তি, তুংলাবং, পাপড়খেতি, শেরপাটার, ডালিমতার, দাঁড়াগাঁও, চৌগিতার, আরসি মিশন ইত্যাদি গরুবাথানের সব ছোট ছোট গ্রাম আছে। এই জায়গাগুলোতে আমার বিভিন্ন সময় থাকার অভিজ্ঞতা হয়েছিল। সেসব অফবিট কিছু জায়গার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। গ্রামের পঞ্চায়েত অফিসের পাশ ঘেঁষে পথ ক্রমশ উঠে গেছে।
আচ্ছা, এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে ওয়াইল্ড প্লান্ট। আচ্ছা এটাকে বলি আমরা নেপালিতে তিতা। আচ্ছা। এটা একটু খেতে তিতা হয়। হ্যাঁ। এটা কিন্তু ব্লাড প্রেশার যাদের হাই আছে আচ্ছা তাদের পক্ষে খুব ভালো। তাছাড়া যাদের কিডনিতে কোনো ড্যামেজ বা কোনো ডিজিজ থাকে কিডনির সম্বন্ধী, তাদের পক্ষে খুব ভালো হয়। আর এটা অন্য যে একটা ইউজফুল আছে সেটা হলো আপনার ব্লাডটাকে পিউরিফাই করে দেয়। আচ্ছা। এদের যে ফুল আছে, হ্যাঁ হ্যাঁ এই ফুলটা আছে, হ্যাঁ এই ফুলটা যখন ইনফ্লোরেসেন্স হবে, নতুন যে টেন্ডার হবে, হ্যাঁ। সেটাকে ওই করে নিয়ে একটু ভাজা করে খেতে আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা সবজি হিসাবে খায়। আচ্ছা আচ্ছা। খান আমাদের আপনারা? পক্ষে ডাক্তার কাছে যেতে নয়, আচ্ছা এইটা খেলেই আমাদের ঠিক। এটাই সেই ফুল। পুরনজি গড়গড় করে বাংলায় এক একটা গাছপালার গুণাগুণ বর্ণনা করে গেলেন। একসময় কলকাতায় পড়াশোনার সুবাদে বাংলাটা উনি ভালোই রপ্ত করেছেন। চলতে চলতে দুপাশের সুপারি বনের ফাঁক ফোকরে টিনের চালের কাঠের সাবেকি ধাঁচের রংচঙে এক একটা পাহাড়ি বাড়ি চোখে পড়ছিল, আর চোখে পড়ছিল নিস্তরঙ্গ পাহাড়ি জীবনের ছবি। গ্রামের এই জায়গায় মাটির সুড়িপথের দুপাশে বড় বড় পাথরখণ্ড পড়ে আছে, সেখানেই একটু জিরিয়ে নেওয়া হলো। এ পথের একটু উপরে গিয়ে পৌঁছে গেলাম চওড়া পাকা রাস্তায়। পাহাড়ি পাদদেশে তরাইয়ের এই ছোট ছোট গ্রামগুলো আমাকে সবসময় খুব আকর্ষণ করে। সারা বছরই আসা যায়। ডুয়ার্স আর পাহাড়ের সন্ধিক্ষণের এই জায়গার একদিকে যেমন পাহাড়ের ছবি আছে, আরেকদিকে শিলিগুড়ি, ওদলাবাড়ি, মালবাজার সহ বিস্তৃত সমতলের ছবিও পাওয়া যায়। শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে সকাল 6টা থেকেই গরুবাথান যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। পান্দারা মোড়ে এসে সেখান থেকে টোটো নিয়ে হোমস্টেতে পৌঁছে যাওয়া যাবে। গ্রামের বাড়িগুলোতে বাঁধাকপি, টমেটো, টার্লি খুরসানি, রসুন, রাই ইত্যাদির চাষ হচ্ছে। আর প্রায় সব বাড়িতেই আছে একটা করে গোয়াল ঘর। অনেক দূরে দূরে ছড়ানো এক একটা বাড়ি, আর বেশিরভাগ মানুষই প্রায় কৃষিজীবী। গ্রামের একেবারে উপরের দিকটা আছে সদ্গুরু কবির সাহেবের মঠ বা মন্দির। তার অনেক ভক্ত ছড়িয়ে আছে এই গ্রামে, যারা কবিদাস নামেই পরিচিত। উৎসব পার্বণে নানান জায়গা থেকে ভক্তবৃন্দরা এসে ওঠেন এই বাড়িতে। পেছনের বাড়ির নিচতলাটা হলো উপাসনার ঘর। এটাই হলো সেই উপাসনার জায়গা। এছাড়া বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই সুপ্রশস্ত হলঘরে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে কবির সাহেবের মন্দির। মূল মন্দিরটি হলো রায়পুরে। এমনিতেই সকাল থেকে একটা মেঘলা দিন, দুপুরের পর থেকে আরো অন্ধকার হয়ে এলো। হোমস্টের পাশ ঘেঁষে মাটির পথ ধরে অনেকটা চড়াই পেরিয়ে উপরে উঠে এলেও ওপরটা পুরো সমতল। চারপাশে সুপারি বনে ঢাকা পাহাড় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এরকম পথ ধরে হাঁটতেও ভালো লাগছিল, তবে আসন্ন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে ফেরার সিদ্ধান্ত নিলাম। পথের পাশে সুপারি বনের ভেতর এই বাড়ির মধ্যে দিয়ে একটা পথ নেমে গেছে লোয়ার ফাগু টি এস্টেটের কাছে। ফেরার পথে চলে এলাম লোয়ার ফাগু টি এস্টেটের বাংলোয়। অনেক গাছপালায় ঘেরা অনেকটা জায়গা নিয়ে এই ব্রিটিশ স্থাপত্যশৈলীর বাংলো প্রায় 100 বছরেরও বেশি পুরনো। সামনের বারান্দা থেকে গাছপালার ফাঁকফোকর দিয়ে দূরের সমতলের ছবি পাওয়া যায়। আমরা এই আরামকেদারায় কিছুক্ষণ জিরিয়ে নিলাম। এর ফাঁকে বাংলোয় কর্মরত একজন এসে কমপ্লিমেন্টারি চা দিয়ে গেলেন। সম্পূর্ণ কাঠের এই বাংলোয় পুরনো সময়টাই ধরে আছে। মাঝখানেই করিডর আর দুপাশে ঘর। এটাই বাংলোর বসার ঘর। এখানে গেস্টদের থাকার জন্য
একই রকমের দুটো ঘর আছে। অনেক চলচ্চিত্রের শুটিংও হয়েছিল এই বাংলোয়। এবার ফেরার একটা শর্টকাট পথ ধরলাম এ বাড়ির পাশ ঘেঁষে এক জঙ্গলের মধ্যে দিয়ে। সারাদিন শেষে রাতের আস্তানায় ফিরলাম। আগেই বলেছি মার্চের মাঝামাঝি দুটো দিন এই হোমস্টেতে আমার ঠিকানা ছিল। প্রথম দিনটা এভাবেই কেটে গেল। পুরঞ্জি এনজিওতে চাকরি করতেন, এখন রিটায়ার্ড পারসন, আর ওনার স্ত্রীও কর্মরত। এই সুখী সচ্ছল পরিবারটির সাথে সন্ধ্যায় লনে বসে সেদিন অনেক গল্প হয়েছিল। এনাদের সুইমিং পুলের পাশে দোতলায় একটা ঘর আছে। সন্ধ্যায় সেই ঘর আলোয় আলোয় ভরে উঠল। এই ঘরে বিভিন্ন রকম পার্টি, মিটিং, সেলিব্রেশন ইত্যাদির অ্যারেঞ্জমেন্ট করা হয়। এখানে ছুটি ছাটার দিনে সুইম করতে বাইরে থেকে অনেকে আসেন। এই সুইমিং পুলটা সময় কাটানো আর রিল্যাক্সেশনেরও খুব ভালো জায়গা। বড়দের পুলের পাশেই আছে ছোটদের জন্য এই ছোট্ট পুলটা। সন্ধ্যা যখন ধীরে ধীরে মায়াবী রূপ নিচ্ছে তখন লনে আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া চলে এলো। চা পর্বের ফাঁকে ফাঁকে পুরঞ্জির সাথে অনেক গল্প হলো। এই আহালে গ্রামে পুরঞ্জি আর তার ভাইয়ের মাত্র দুটো হোমস্টেই আছে। এই হোমস্টের 8টা ঘরে মোট 20 থেকে 25 জন পর্যন্ত থাকার ক্যাপাসিটি আছে, আর আছে গাড়ি পার্কিংয়ের সুবিধে। এক সময় লঞ্চ ছেড়ে উপরে উঠে এলাম। সামনের নিকোষ কালো সুপরিবনের ফাঁকে ফাঁকে গ্রামের বাড়ির আলো এসে পড়েছে। এই ছবি কয়েক মুহূর্ত পরেই বদলে গেল। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেল। আমি তাড়িয়ে তাড়িয়ে এই বৃষ্টিকে কখনো ঘর থেকে কখনো বারান্দা থেকে উপভোগ করলাম। বৃষ্টির দাপট একটু কমতেই হোমস্টেতে কর্মরত সেই দুই তরুণ এসে বাস্কেটে করে রাতের খাবার হটকেসে নিয়ে এলো। এদিনের বৃষ্টি ভেজা রাতের মেনুতে ছিল ডাল, রুটি, ভাত, এগ কারি খাই না বলে এগ পোচ, বেগুন ভাজা, আলু পেঁয়াজের ভাজা আর একটা বিনসের সবজি। সব মিলিয়ে একটা ছিমছাম ঘরোয়া পরিতৃপ্ত রাতের আহার। রাতে খাওয়ার পর আমার অনেক রাত পর্যন্ত বাইরে হাঁটার অভ্যেস আছে, আর এরকম চারপাশ ঘেরা প্রশস্ত বারান্দা থাকলে তো কথাই নেই। সকালে বাড়ি থেকে বেরিয়ে একটা গোটা দিন শেষ হয়ে গেল। সেদিন মাঝরাতেও ঝেঁপে বৃষ্টি এসেছিল। পরদিনটা এলো একটা বৃষ্টি স্নাত সকাল দিয়ে। এই বাড়িটা জুড়ে দুদিনের অনেক স্মৃতি রেখে এখান থেকে তৃতীয় দিন ব্রেকফাস্টের পর ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। আহারে গ্রামের নিচে ফাগুটি এস্টেটের মধ্যে আছে পানদারা গ্রাম, আর সেখানে আছে গরুবাথান গভর্নমেন্ট কলেজ। এখান থেকে সুপরিবনে ঢাকা একটু উপর দিকে আহালি গ্রামের পুরো ছবিটা পাওয়া যায়।
আস্তে আস্তে চা বাগান, গরুবাথানের পাহাড় অনেক পেছনে চলে গেল। আর পেছনে পড়ে রইল বৃষ্টিমুখর মেঘলা দুদিনের স্মৃতি।